রোকেয়ার মুখে এমন স্পষ্ট আর শক্ত কথা আমি এর আগে কখনোই শুনিনি। চোখের কোণে পানি টলমল করলে ও কণ্ঠটা কেমন যেন পাথরের মতো শক্ত শোনালো। কয়েক সেকেন্ডের জন্য আমি সত্যিই চমকে গেলাম, কিন্তু আমার ভিতরে পুরুষালী অহংকার সেটা মানতে চাইল না। আমি নিজেকে সামলে নিয়ে চোখ মুখ শক্ত করে বললাম, এই একদম বেশি বোঝার চেষ্টা করবা না, বলে দিলাম। নিজের সীমা পেরোনোর দরকার নেই, যাও গিয়ে বাচ্চাদের সামলাও। কথাটা বলে আমি ওর সামনে থেকে এক প্রকার হন হন করে সরে আসলাম। নিজের ঘরে ঢুকে মনে মনে ভাবলাম, রোকেয়া ভয় দেখানোর চেষ্টা করছে মাত্র, ওর জীবনে ওর বাবাকে আমার বিরুদ্ধে কিছুই বলবে না, কারণ আমি ভালো করে জানি মেয়েটা আমাকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসে। সে ভালোবাসাকে পুঁজি করে তো এত বছর ধরে ওর উপর অন্যায় করে আসছি, অথচ ওর কোনো রাগ বা বিরক্তি নেই। তবে যতই ভালোবাসুক না কেন, ওর ওই কালচে সাধারণ চেহারাটা দেখলেই আমার মেজাজ এমনিতেই খারাপ হয়ে যায়। চোখ জোড়ানো রূপ না থাকলে আবার কিসের ভালোবাসা। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি শ্বশুর মশাইয়ের দেওয়া উপহারের বাক্সটা ড্রেসিং টেবিলের উপর রাখা। বাক্সটা খুলতে চোখ দুটো চকচক করে উঠল। ভেতরে ব্র্যান্ডের একটা রাজকীয় ঘড়ি, কালো চামড়ায় বেলটার, সোনালি ডায়াল। দেখলেই বোঝা যাচ্ছে প্রচুর দামে। ঘড়িটা হাতে পেঁচিয়ে আয়না নিজের হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম। মনে মনে ভাবলাম, হ্যাঁ, এই ঘড়িটা আমার হাতে বেশ মানিয়েছে। আমার মতো একটা মানুষের হাতেই তো এমনই রাজকীয় জিনিস থাকা দরকার। তড়িঘড়ি করে তৈরি হয়ে অফিসে রওনা হলাম। রোকেয়া প্রতিদিনের মতো আজও টিফিন বক্সটা আমার হাতে তুলে দিল, সাথে পানির বোতল। আমি বরাবরের মতোই কোনো কথা না বলে দায়সারাভাবে টিফিনটা নিয়ে বের হয়ে গেলাম। অফিসে গিয়ে নিজের ডেস্কে বসতেই পাশের টেবিলে রফিক ভাই বলল, শাহেদ, শুনেছ, আমাদের সেকশনে আজ নতুন একজন কলিগ জয়েন করবে। তোমার পাশে খালি চেয়ারটায় বসবে। আমি সাধারণভাবেই মাথা নাড়ালাম, কিন্তু ঠিক সকাল 10টায় যখন নতুন কলিগ অফিসে পা রাখলো, পুরো অফিসের পরিবেশটাই যেন বদলে গেল। ধবধবে ফর্সা ত্বক, চোখে হালকা কাজল, পরিপাটি করে পরা একটা হালকা রঙের শাড়ি, আর মুখে লেগে থাকা হালকা হাসি। বয়স আনুমানিক 30 থেকে 32 হবে, কিন্তু দেখে মনে হচ্ছে সবে মাত্র 25 পার করেছে। একবারে যাকে বলে পরীর মতো রূপ। সে অফিসে ঢুকে খুব সুন্দরভাবে সবার সাথে হেসে হেসে কথা বলতে লাগলো। কথা বলার মধ্যে এমন এক ধরনের স্মার্টনেস আর চটপটে ভাব ছিল, যা যে কোনো পুরুষকে এক নিমিষে আকর্ষণ করবে। দেখছে এসে আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে খুব মিষ্টি হেসে বলল, হ্যালো, আমি সুমাইয়া। আজ থেকে আপনার পাশের টেবিলেই বসছি। আশা করি একসাথে ভালো কাজ করতে পারবো। আমি কয়েক সেকেন্ড ওর ফর্সা হাতের দিকে তাকিয়ে রইলাম। হাত মিলিয়ে বললাম, আমি শাহেদ, ওয়েলকাম টু আওয়ার টিম। সুমাইয়া ওর ডেস্ক গুছিয়ে বসে কাজ শুরু করলো। কাজের ফাঁকে ফাঁকে ও কত সুন্দর কথা বলছিল। ওর গায়ে পারফিউমের হালকা ঘ্রাণ পুরো জায়গাটা মাতিয়ে রেখেছিল। আমি বারবার আর চোখে ওর দিকে তাকাচ্ছিলাম আর নিজের মনকে বোঝাচ্ছিলাম, পুরুষ মানুষের জীবন তো এমন একটা নারীর পাশেই সার্থক। কী সুন্দর দল পুতুলের মতো রূপ, কী চমৎকার কথা বলার স্টাইল। অফিসে বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে এমন একটা মেয়েকে পাশে নিয়ে দাঁড়ালে সমাজে নিজের প্রেস্টিজ কোথায় দিয়ে থাকবে, তা ভাবতে আমার রোমাঞ্চ হচ্ছিল। মনে মনে রোকেয়ার সাথে সুমাইয়ার তুলনা শুরু করলাম। কোথায় রোকেয়ার সেই তেলচিটে চুল আর সাধারণ শাড়ি আর দেবরা চেহারা, আর কোথায় এই সুমাইয়া। এমন একটি মেয়ে যদি আমার বউ হতো, তবে আমার এই সাধারণ জীবনে আর কোনো চাওয়া থাকতো না। জীবনটা একদম পরিপূর্ণ হয়ে যেত। দুপুরের খাবারের বিরতিতে আমরা কয়েকজন একসঙ্গে চা খেতে নিচে নামলাম। সুমাইয়া ও আমাদের সঙ্গে যোগ দিল। চায়ের দোকানে টুকটাক গল্পের মাঝে কথা প্রসঙ্গ জানতে পারলাম সুমাইয়া একা থাকে। রফিক ভাই কৌতূহল সামলাতে না পেরে জিজ্ঞেস করল, সুমাইয়া ম্যাডাম, আপনার হাজবেন্ড কী করে? সুমাইয়া খুব স্বাভাবিকভাবে চায়ের কাপে চুমুক দিয়ে বলল, আমার ডিভোর্স হয়ে গেছে 2 বছর আগে। আসলে মেন্টাল অ্যাডজাস্ট হয়নি, তাই আলাদা হয়ে যাওয়ায় ভালো মনে করেছি। এখন একাই বেশ ভালো আছি, নিজের মতো করে বাসছি। ডিভোর্স শব্দটা শোনার পর আমার বুকের ভেতরে কেমন যেন একটা আলো জ্বলে উঠল। মনে এক কোনো সুপ্ত থাকা শয়তানটা যেন এক লাফে জেগে উঠল। সুমাইয়া সিঙ্গেল, ওর পাশে কেউ নেই। বিকেলের দিকে কাজ শেষ করে যখন বের হব, সুমাইয়া ওর ব্যাগ গোছাতে গোছাতে হাত ঘড়িটার দিকে তাকালো। হঠাৎ আমার হাতের দিকে চোখ পড়তেই ও হেসে বলল, ওয়াও শাহেদ সাহেব, আপনার ঘড়িটা তো দারুণ। এটা তো বেশ দামি কালেকশন। আপনার টেস্ট তো ভালোই দেখতে পাচ্ছি। আমি মুখে গর্বের হাসি ফুটিয়ে বললাম,
হ্যাঁ, থ্যাঙ্কস। আমার সব জিনিসই একটু আলাদা পছন্দ। নিজের মনের ভেতর একটা অদ্ভুত অহংকার কাজ করতে লাগলো। মনে মনে ভাবলাম, শ্বশুর টাকা দিয়েছে বলেই তো আজ সুমায়ার মতো রূপসী মেয়ে আমার প্রশংসার পঞ্চমুখ। বাসায় ফেরার পথে পুরোটা রাস্তা আমি শুধু সুমায়ার চেহারার কথা ভাবতে লাগলাম। ওর চটপটে কথা, ওর হাসি, ওর গায়ের সুন্দর ঘ্রাণ সব কিছু আমার মাথা ঘুরপাক খাচ্ছিল। বাসায় ঢুকে দরজা খুলতেই সামনে দাঁড়িয়ে থাকা রোকেয়াকে দেখে মনটা মুহূর্তের মধ্যে বিষিয়ে উঠল। সারাদিনের কাজের পর ওর চেহারাটা আরও মলিন আর পরিশ্রান্ত লাগছিল। চুলগুলো খোপা করে বাঁধা, কপালে ঘামের বিন্দু। ও আমার হাত থেকে ব্যাগটা নিতে নিয়ে বলল, হাত মুখ ধুয়ে নাও, চা করে দিচ্ছি। আমি বিরক্ত হয়ে ব্যাগটা ওর দিকে সরিয়ে দেওয়ার মতো করে দিয়ে বললাম, আমার চা লাগবে না। তোমার এই ঘামে ভেজা চেহারা নিয়ে আমার সামনে ঘুরপাক করো না তো, দেখতেও ভালো লাগে না। রোকেয়া কিছু বলল না, শুধু ব্যাগটা নিয়ে নিঃশব্দে টেবিলের উপর রাখলো। রান্নাঘর থেকে আমার 6 বছরের মেয়েটা দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরল। বাবা, আজ আমার জন্য কি এনেছো? মেয়েকে দেখে আমার সব বিরক্ত এক মুহূর্তে গায়েব হয়ে গেল। আমি ওকে কোলে তুলে নিয়ে গালে চুমু দিয়ে বললাম, আজ তো কিছু আনতে পারিনি মা, কাল তোমার জন্য অনেক মজার জিনিস নিয়ে আসবো। পরের দিন সকাল থেকে আমার যেন অফিস যাওয়ার তরসই ছিল না। রোকেয়া যখন টিফিন গুছিয়ে দিচ্ছিল, আমি ওর দিকে একবারও না তাকিয়ে দ্রুত তৈরি হয়ে নিলাম। শ্বশুরের দেওয়া দামি ঘড়িটা হাতে বেঁধে একদম পরিপাটি হয়ে অফিসে ছুটলাম। উদ্দেশ্য একটাই, সুমাইয়ার সামনে নিজেকে একজন পারফেক্ট স্মার্ট পুরুষ হিসাবে তুলে ধরা। অফিসে গিয়ে সুমাইয়ার সাথে খুব হেসে হেসে কথা বলতে লাগলাম। কাজের বাহানা ওর কাছাকাছি যাওয়া চেষ্টা করতে লাগলাম। সুমাইয়া ও খুব সহজভাবে আমার সাথে মিশছিল। ও হয়তো ভাবছিল আমি একজন ভালো কলিগ আর হেল্পফুল বন্ধু, কিন্তু আমার মনের ভেতর তখন অন্য সমীকরণ চলছিল। দুপুরে খাবারের সময় সুমাইয়া ওর টিফিন বক্স খুলল। খুব সাধারণ স্যান্ডউইচ এনেছিল। আমি নিজের টিফিন বক্সটা খুলে একটু ঢং করে বললাম, আমার বউ তো রোজ রোজ এই একঘোয়া খাবার বেঁধে দেয়, একদম রুচি হয় না। সুমাইয়া হেসে বলল, কেন? ভাবি তো কষ্ট করে আপনার জন্য টিফিন বানিয়ে দেয়, খাওয়া উচিত। আমি নিঃশ্বাস ফেলে বললাম, কী যে বলেন সুমাইয়া, কিছু মানুষ থাকে না যাদের কোনো রুচি নেই, ঢং নেই, খালি দায়সারাভাবে সংসার টেনে নিয়ে যায়। আমার জীবনটাও ঠিক তেমনই হয়ে গেছে। আমার এই করুণ সুর শুনে সুমাইয়া একটু মায়ের চোখে আমার দিকে তাকালো। ঠিক এই সুযোগটাই আমি চেয়েছিলাম। রূপসী এই মেয়েটার সহানুভূতি আদায় করে ওর হৃদয় একটু একটু করে জায়গা করে নেওয়াটাই এখন আমার আসল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল। বাসায় ফিরে যে স্ত্রী আমার সেবা করে যাচ্ছে, যার বাপের টাকা আমি আজকে ভালো চাকরি আর দামি ঘড়ি পরে ঘুরে বেড়াচ্ছি, তাকে অপমান করে অবহেলা করে একপাশে ছড়িয়ে রেখে আমি এক নতুন স্বপ্নের পিছনে ছুটতে শুরু করলাম। অফিসের দিনগুলো এখন একদম অন্যরকম কাটছে। সুমাইয়ার সাথে প্রতিদিন কথা বলতে বলতে মাত্র কয়েকদিনের মধ্যে আমাদের বেশ চমৎকার একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠল। কাজের ফাঁকে ফাঁকে চা খাওয়া, গল্প করা, এমনকি ছুটির পর একসাথে নিচে নেমে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলা, এসব এখন আমাদের প্রতিদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। পরদিন সকালে অফিস শেষ করে যখন ব্যাগটা গুছিয়ে নিচ্ছি, তখন সুমাইয়া আমার ডেস্কে এসে দাঁড়ালো। ওর হাতে লাল ফিতে দিয়ে পেঁচানো সুন্দর একটা ছোট্ট গিফট বক্স। ও খুব মিষ্টি একটা হাসি দিয়ে বক্সটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বলল, শাহেদ সাহেব, এটা আপনার জন্য। এতদিন ধরে আপনি আমাকে কাজের ক্ষেত্রে কত হেল্প করছেন, সেটার জন্য একটা ছোট্ট থ্যাঙ্কস। আমাদের এই নতুন বন্ধুত্বে একটা উপহার বলতে পারেন। আমি অবাক হয়ে উপহারটা হাতে নিলাম। কভারটা খুলতে দেখি ভেতরে খুব নামি এক ব্র্যান্ডের পুরুষের পারফিউম। শিশিরটা হাতে নিতেই সুমাইয়া বলল, কাল থেকে কিন্তু এটা মেখে অফিসে আসবেন, আমার পছন্দ করা সুবাস। উপহারটা পকেটে পুরে বাসায় ফেরার পথে আমার মনে এক অদ্ভুত উত্তেজনা কাজ করতে লাগলো। মনের ভিতর শয়তানটা বারবার উঁকি দিয়ে বলতে লাগলো, সুমাইয়া নিশ্চিত আমাকে পছন্দ করে। একটা ডিভোর্সি মেয়ে এমনি এমনি কোনো পুরুষকে এত দামি উপহার দেয় না। ও নিশ্চয়ই আমার দিকে আকৃষ্ট হচ্ছে। আর সুমাইয়ার মন একেবারে জিতে নিতে হলে আমাকে ওকে একটা বড় কিছু উপহার দিতে হবে। আমাকে প্রমাণ করতে হবে যে আমি সাধারণ কোনো পুরুষ নই, টাকা পয়সার কোনো অভাব আমার নেই। কিন্তু বাসায় ফিরে পকেট চেক করতে আমার সব উৎসাহ কিছুতেই ভাটা পড়ল।
মাসের শেষের দিক, পকেটে হাতে গোনা কয়েকটা টাকা অবশিষ্ট আসে। এই সামান্য টাকা দিয়ে সুমাইয়ার মতো রূপসী আর আধুনিক মেয়েকে মানায় এমন কোনো উপহার কেনা অসম্ভব। কিভাবে টাকা জোগাড় করা যায় তাই নিয়ে যখন চিন্তা মাথা গরম হচ্ছিল, ঠিক তখনই আমার রোকেয়ার কথা মনে পড়ল। রোকেয়ার বাবা প্রতিবার যখন আমাদের বাসায় আসেন জামাই হিসাবে, আমাকে তো উপহার দেয়নি, সেই সাথে রোকেয়ার হাতে মোটা অঙ্কের টাকা গুঁজে দিয়ে যান। এত বছর ধরে রোকেয়া সেই টাকাগুলো অলক্ষ্যে জমিয়ে রেখেছে, যা আমি খুব ভালো করে জানি। আমি আর এক মুহূর্ত দেরি না করে ড্রয়িং রুমে গিয়ে বসলাম। রোকেয়া তখন রান্নাঘরের কাজ শেষ করে বাচ্চাদের কাপড় গুছাচ্ছিলেন। আমি গলার স্বরটা একদম নিচু করে, মুখে একটু সংকোচ আর লজ্জা লজ্জা ভাব ফুটিয়ে তুলে ওর ডাক দিলাম, রোকেয়া একটু শুনে যাও তো। রোকেয়া হাতের কাজ ফেলে আমার সামনে এসে দাঁড়ালো। ও একটু অবাক চোখে তাকালো, কারণ আমি সচরাচর এত নরম গলায় ওর সাথে কথা বলি না। আমি মাথা নিচু করে একটু ইতস্ত করার নাটক করে বললাম, আসলে কিভাবে যে কথা তোমাকে বলি, মানে মাসের তো শেষ সময়, অফিসে হঠাৎ একটা জরুরি দরকার পড়ে গেছে, কিন্তু আমার হাতে একদম টাকা নেই, খুব বিপদে পড়ে গেছি। কথাটা শোনা মাত্রই রোকেয়ার চেহারা যেন এক চিলতে স্বস্তির হাসি ফুটে উঠল। ও এক মুহূর্তে চিন্তা না করে খুব স্বাভাবিক গলায় বলল, আহা, তোমার কাছে টাকা নেই, এতে এত সংকোচ করে কি আসে? আর এই কথা বলতে তোমাকে এত দ্বিধা করতে হবে কেন? আমরা তো একই সংসারের মানুষ। তুমি একটু বসো, আমি ব্যবস্থা করছি। রোকেয়া দ্রুত ভেতরে ঘরে চলে গেল। একটু পর আলমারি খুলে নিজের সুতি শাড়ি ভাঁজ থেকে এক তারা নোট বের করে এনে আমার হাতে দিল। টাকাগুলো গুনতে দেখি পুরো 15,000 টাকা। টাকাটা আমার হাতে দিয়ে ও মৃদু হেসে বলল, এই টাকাটাই বাবা আমাকে দিয়েছিলেন, আমার তো তেমন কোনো কাজে লাগে না, ঘরেই রাখা ছিল। এই 15,000 টাকায় কি তোমার কাজটা আপাতত চলবে? আমার চোখ দুটি খুশিতে চকচক করে উঠল। মুখে অবশ্য সে ভাবটা প্রকাশ করতে দিলাম না। আমি দায়সারা একটা হাসি দিয়ে বললাম, হবে না আবার, খুব হবে। তুমি সত্যি আজকে আমার খুব বড় একটা উপকার করলে রোকেয়া। রোকেয়া আর কিছু বলল না, শুধু একটা শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। আমি মনে মনে তখন সুমাইয়ার হাসি মুখটা কল্পনায় ভাসিয়ে নিয়ে নাস্তা শেষ করলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে সুমাইয়ার 10 পারফিউম গায়ে মেখে একদম রাজার হাল অফিসে রওনা দিলাম। রোকেয়ার দেওয়া টাকাগুলো আমার পকেটে যেন এক ধরনের অদ্ভুত অহংকার তৈরি করেছিল। অফিসে গিয়ে সুমাইয়ার ডেস্কে গিয়ে দাঁড়ালাম। পারফিউমের সুবাস পেয়ে সুমাইয়া মুখ তুলে হেসে বলল, বাহ, সুবাসটা তো আপনাকে দারুণ মানিয়েছে শাহেদ সাহেব। আমি একটু হেসে নিচু গলায় বললাম, ধন্যবাদ। আচ্ছা সুমাইয়া, আজ বিকেল অফিস শেষে কি আমার সাথে একটু শপিংয়ে যেতে পারবে? মানে তোমার পছন্দ খুব ভালো, তাই ভাবলাম আমার একটা ছোট্ট শপিংয়ে তোমার সাহায্য নেই। সুমাইয়া এক মুহূর্তে ভাবল না, একদম চটপটে ভঙ্গিতে রাজি হয়ে গেল, আরে অফকোর্স, কেন যাব না, চলুন আজ একসাথে শপিং করব। বিকেলে 4টে অফিস ছুটি হতে আমি আর সুমাইয়া শহরের সবচেয়ে বড় আর দামি শপিং মলগুলোর একটিতে গিয়ে ঢুকলাম। জাঁকজমকপূর্ণ আলো আর আধুনিক আবহাওয়ায় সুমাইয়াকে একদম সেই রাজপ্রাসাদের রানীর মতো লাগছিল। আমরা সেই নামি শাড়ির শোরুমে ঢুকলাম। আমি সেলসম্যানকে দেখে বললাম, আপনাদের শোরুমের সবচেয়ে সুন্দর ক্যাটালগের শাড়িগুলো দেখান তো। সেলসম্যান একে একে অনেকগুলো জমকালো শাড়ি মেরে ধরল। সুমাইয়া মুগ্ধ চোখে শাড়িগুলো দেখছিল। ও একটা গাঢ় নীল রঙের সিল্কের শাড়ির উপর হাত রেখে বলল, উফ শাহেদ সাহেব, এই শাড়িটা দেখছেন? কি দারুণ ডিজাইন, যে কোনো নারীর সৌন্দর্য এক ধাক্কায় 1000 গুণ বাড়িয়ে দিবে এটা। আমি আর দ্বিতীয়বার ভাবলাম না। পকেট থেকে রোকেয়ার জমিয়ে রাখা সেই টাকার ভান্ডেল বের করে ক্যাশ কাউন্টে এগিয়ে দিলাম। শাড়ির দাম পড়লো 12,000 টাকা, পুরো 12,000 টাকা গুনে দিয়ে শাড়িটা সুন্দর এক প্যাকেটে মুড়িয়ে দিয়ে সুমাইয়ার হাতে তুলে দিলাম। এটা তোমার জন্য সুমাইয়া, আমার তরফ থেকে তোমার জন্য সুন্দর বন্ধুত্বের একটা ছোট প্রতিদান। সুমাইয়া এতটাই চমকে গেল যে কয়েক সেকেন্ড ওর মুখ দিয়ে কোনো কথা বের হলো না। ও যে আমার কাছ থেকে এত দামি উপহার আশা করেনি তা ওর চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছিল। ও উপহারের প্যাকেটটা বুকে জড়িয়ে ধরে অত্যন্ত আনন্দে হেসে উঠল। তারপর সবাইকে অবাক করে দিয়ে একদম খোলামেলাভাবে আমার একটা হাত দুটো জড়িয়ে ধরে নিজের গায়ের সাথে চেপে ধরল। মিষ্টি গলায় বলল, মাই গড শাহেদ, ইউ আর সো সুইট। আমি সত্যি ভাবতে পারিনি আপনি আমাকে এত দামি একটা প্রেজেন্ট দেবেন। থ্যাংক ইউ সো মাচ। সুমাইয়ের কোমল হাতের ছোঁয়া, আমার গায়ের সুবাস
আমার যেন মাথা ঝিমঝিম করে উঠল। শপিং মল থেকে যখন সুমাইয়ার হাত ধরে হেঁটে বের হচ্ছিলাম তখন চারপাশে সাধারণ মানুষগুলোর দিকে তাকিয়ে আমার বুকের ভেতর এক অদ্ভুত তৃপ্তি হচ্ছিল। অহংকারে আমার বুকটা ফুলে উঠছিল। মনে মনে ভাবতে লাগলাম, পুরুষ মানুষের জীবন তো একেই বলে, এ তো আসল মর্যাদা। এমন একটা রূপসী নারী পাশে থাকলে যে কোনো পুরুষের মাথা সমাজে উঁচু হয়ে যায়। রোকেয়ার মতো একটা ধ্যাবলা রূপহীন মেয়েকে ঘরে বন্দি করে রেখে পুরো জীবনটা পচে যাওয়ার কোনো মানেই হয় না। রোকেয়ার বাপের টাকা নিজের পকেট গরম করে, আর সেই টাকায় সুমাইয়ার মতো পরীর মতো মেয়েকে খুশি করে আমি যেন এক নতুন জীবনের স্বাদ পেতে শুরু করেছি। আমার মনে হচ্ছিল এতদিন পর হয়তো আমি আমার আসল ঠিকানা খুঁজে পেয়েছি। কিন্তু বাসায় ফিরে যখন দরজার ছিটকিনি খুললাম, দেখি রোকেয়ার ঘরে ছোট্ট ছেলেকে কোলে নিয়ে অন্ধকার এক কোণে বসে আছে। ওর সেই শান্ত মলিন চেহারাটা দেখে মাত্র শপিং মলের সেই সমস্ত রঙিন স্বপ্ন এক মুহূর্তে থমকে গেল। রোকেয়া আমার দিকে তাকিয়ে খুব নিচু গলায় বলল, খাবার রেডি করেছি, খেয়ে নেবে। আমি একটা শব্দ না করে পকেটে থাকা বাকি 1000 টাকা আর বিষাক্ত অহংকার নিয়ে নিজের ঘরের দিকে পা বাড়ালাম। রাতের অন্ধকারটা যেমন শান্ত, ঘরের ভেতরে পরিবেশটা ঠিক তেমন এক গুমোট শান্তিতে জমেছিল। রাতের খাবার শেষ করে আমি রুমে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর রোকেয়া ছোট ছেলেকে ঘুম পাড়িয়ে শাড়ির আঁচলটা গায়ে জড়িয়ে বিছানার দিকে এগিয়ে এলো। ও আমার পাশে বসতেই যাবে, ঠিক তখনই আমার নাকে এসে লাগলো ভাজার পেঁয়াজ, হলুদ আর ছোট ছেলের দুধের একটা ঝাঁঝালো ঘ্রাণ। আমি সাথে সাথে মুখটা বেঁকিয়ে একটু দূরে সরে গেলাম। বেশ শক্ত গলায় বললাম, একটু দূরে গিয়ে বসতে পারো না? তোমার শরীর থেকে রান্নার তেল, মশলা আর দুধের গন্ধ আসছে। সারাদিন কিভাবে যে এমন নোংরা হয়ে থাকো? একটু দূরে সরে শো, আমার গন্ধ সহ্য হচ্ছে না। আমার মুখের উপর এই নির্দয় কথাগুলো শুনে রোকেয়া এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়ে রইল। ওর মুখে কোনো উত্তর ছিল না, প্রতিবাদ করার চেষ্টাটুকু করলো না। শুধু নিঃশব্দে বিছানা থেকে উঠে গিয়ে ঘুমন্ত ছেলেটাকে কোলে তুলে নিল। তারপর ধীর পা এগিয়ে গিয়ে রুমের ছোট সোফাটার ওপর গুটিসুটি মেরে শুয়ে পড়ল। সোফায় ওকে এভাবে শুতে দেখেও আমার মনের ভেতর কোনো অপরাধ বোধ জাগলো না। আমি মনে মনে ভাবলাম, যার নিজের রূপ বা রুচির কোনো খেয়াল নেই সে এভাবেই থাকার যোগ্য। পরদিন যথারীতি সকালে নাস্তা করে অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। মনের মধ্যে এক ধরনের চঞ্চলতা কাজ করছিল। গতকাল সুমাইয়াকে 12,000 টাকা দিয়ে যে দামি সিল্কের শাড়িটা কিনে দিয়েছিলাম সেটা ও পরে আসবে কিনা তা দেখার জন্য যেন তর সইছিল না। অফিসে ঢুকে নিজের ডেস্কে যাওয়ার আগে চোখ আটকে গেল সুমাইয়ার দিকে। সুমাইয়া আমার দেওয়া গাঢ় নীল রঙের সিল্কের শাড়িটা পরে ডেস্কে বসেছিল। শাড়িটার সাথে ম্যাচিং করে সাজগোজ, পরিপাটি করে বাঁধা চুল আর হালকা মেকআপে ওকে একদম কোনো বলিউডের নায়িকার মতো লাগছিল। ও সুগঠিত শারীরিক ফিটনেসের সাথে শাড়িটা এমনভাবে মানিয়ে গিয়েছিল যে চোখ ফেরানো কঠিন। আমি ডেস্কে গিয়ে দাঁড়াতেই সুমাইয়া ঘুরে দাঁড়ালো। আঁচলটা একটু ঠিক করে মুখে মিষ্টি একটা হাসি ফুটিয়ে বলল, কেমন লাগছে আমাকে? আমার পছন্দ করা শাড়িটা কিন্তু সত্যিই দারুণ। আমি মুগ্ধ দৃষ্টিতে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। ভিতরে চেপে থাকা ভালো লাগাটা আর ধরে রাখতে পারলাম না পেরে হালকা নিচু গলায় বললাম, অপূর্ব সুন্দর, ঠিক আমার স্বপ্নের রানীর মতো লাগছে আপনাকে। কথাটা শুনে সুমাইয়া লজ্জা মাখা একটা হাসি দিল, একটু ঘাড় বেঁকিয়ে বলল, হয়েছে হয়েছে, এত প্রশংসা করতে হবে না। কথা শেষ করে সুমাইয়া ওর আইফোনটা বের করলো। তারপর আমার একদম গা ঘেঁষে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলল, ঠিক যেভাবে নবদম্পতি বা কাপড়রা ছবি তোলে। ওর নরম গায়ে স্পর্শ আর সুবাসে আমার মাথা আবারও ঝিমঝিম করে উঠল। ছবি তোলা শেষ করে ও বলল, ছবিগুলো বেশ সুন্দর এসেছে, আমি এগুলো ফেসবুকে পোস্ট করছি। আমি মুখে বড় একটা হাসি টেনে বললাম, হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ট্যাগ করে দিও। অফিসের পাশের চেয়ারে কলিগরা আর বাকি সহকর্মীরা ড্যাব ড্যাব করে আমাদের দিকে তাকিয়েছিল। একে অপরের সাথে কানে কানে কি যেন ফুসফুস করছিল। দৃশ্যটা দেখে আমার খুব লজ্জা লাগলো, ভিতরে অহংকারটা ফেটে পড়ছিল। সুমাইয়া সত্যি আমাকে মেনশন করে ছবিগুলো ফেসবুকে পোস্ট করলো আর ক্যাপশনও এমন কিছু মিষ্টি ও মিন কথা লিখলো যা দেখে যে কেউ বুঝবে যে আমাকে পছন্দ করে। আমার মনে হচ্ছিল আজ আমি জয়ের শেষ সীমানায় পৌঁছে গেছি, কিন্তু আমি ঘুণাক্ষরেও জানতাম না যে রোকেয়া একটা গোপন ফেসবুক আইডি আসছে। ফেসবুকে ও কাউকে ফ্রেন্ড পাঠায় না, কেবল একটা ভুয়া নামে আইডি খুলে প্রোফাইল একটা
পুতুলের ছবি দিয়েছে। সেখান থেকে ও নিয়মিত আমার প্রোফাইল ফলো করতো, আমি কি পোস্ট করি, কার সাথে চলি, সব চোখ রাখতো। আর যখন সুমার সাথে সেই দামি শাড়ি আর আমার সাথে গা ঘেঁষে তোলা মিষ্টি কাপড় ছবিগুলো রোকেয়ার চোখে পড়লো, ওর বুকের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে গেল। গতকাল যে 15,000 টাকা ও আমাকে বিপদের কথা শুনে নিজের শাড়ির ভাঁজ থেকে বের করে দিয়েছিল, সেই টাকা দিয়ে আমি অন্য এক নারীর শরীর সাজিয়েছি তা বুঝতে ওর এক মুহূর্ত বাকি রইল না। বন্ধ ঘরে এক কোণে বসে রোকেয়া অঝরে কাঁদতে লাগলো। চোখের পানিতে ওর সুতির শাড়ির আঁচল ভিজে একাকার হয়ে গেল। হৃদয়ের সেই তীব্র কান্না সামনে রোকেয়া যে ভেতর একটা শক্ত প্রতিজ্ঞা তৈরি করলো। ও মনে মনে ভেবেই নিল, আর না, আর কত চুপ করে থাকবে ও। শুধু গায়ের রং শ্যামলা আর চেহারা সাধারণ হয়েছে বলে কি ও মানুষ নয়? ওর কি মন নেই? ওর কি অন্যায় কষ্ট হয় না? রূপ নেই বলে কি স্বামীর কাছ থেকে এভাবে তিল তিল করে অপমান আর প্রতারণা সহ্য করে যেতে হবে? বিকেল অফিস শেষ করে সুমায়াকে একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে গেলাম। ও সেখানে কফি আর স্ন্যাক খেতে চাইলো। সুমায়ার পেছনে আরও 1,000 টাকা উড়িয়ে দিয়ে ওকে বাসায় পৌঁছে দিতে দিতে আমার অনেকটা দেরি হয়ে গেল। সন্ধ্যা পার করে যখন ঘরে ফিরলাম তখন শরীর আর মন দুটোই বেশ চাঙ্গা। দরজা খুলতে আমার 6 বছরের মেয়েটা দৌড়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরল, আধো আধো গলায় বলল, বাবা আজ আমার জন্য কি এনেছ? মেয়েকে দেখে আমার মাথা থেকে সুমাইয়ার ভাবনা এক মুহূর্তে গায়েব হয়ে গেল। আমি নিজের জিভে কামড় দিয়ে আফসোসের সুর তুলে বললাম, হায় আল্লাহ মামনি, আজ তো কাজের চাপে তোমার জন্য কিছু আনতে একদম মনেই ছিল না। কথাটা বলে মেয়েকে কোলে তুলে গিয়ে গালে আদর করতে লাগলাম। ঠিক তখনই রোকেয়া রান্নাঘর থেকে ডিম ভাজি করে বাটিতে নিয়ে এসে টেবিলে রাখতে রাখতে ঠান্ডা গলায় মেয়ের দিকে তাকিয়ে বলল, তোর জন্য আর মনে থাকবে না মা। ওনার মন তো এখন অন্য জায়গায় পড়ে থাকে। রোকেয়ার মুখে এই স্পষ্ট আর তীক্ষ্ণ কথাটা শোনা মাত্র আমি যেন একদম ভেবাচাকা খেয়ে গেলাম। আমার বুকের ভেতর কে যেন হাতুড়ি দিয়ে সজোরে বাড়ি মারল। সুমাইয়ার সাথে আমার কোনো ছবি ও দেখে ফেলছে কিনা সে ভয়ে আতঙ্কে আত্মা কেঁপে উঠল। আমি জোর করে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে তোতলাতে বললাম, কি বলছো রোকেয়া? এসব আবল তাবল। একদিন বাচ্চার জন্য কিছু আনতে পারিনি বলে কি আমি প্রতিদিন ভুলে যাই নাকি? কথা বাড়াতে সাহস পেলাম না। দ্রুত মেয়েকে কোল থেকে নামিয়ে ফ্রেশ হওয়ার বাহানায় ঘরে চলে এলাম। আসলে আজকে সুমাইয়াকে রেস্টুরেন্টে নিয়ে যেতে আর পৌঁছে দিতে গিয়ে অন্য কিছুর কথা মনে ছিল না। হাত মুখ ধুয়ে একটু স্বাভাবিক হয়ে ডাইনিং টেবিলের কাছে আসতে দেখি টেবিলে শুধু একটা বাটিতে 3টি ডিম ভাজা রাখা। রোকেয়া টেবিলের পাশে এসে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, তুমি তো বাইরে থেকেই পেট ভরে খেয়ে এসেছো, আর তো খাবে না নিশ্চয়? তাই আমাদের 3 জনের জন্য শুধু 3টে ডিম ভাজি করেছি। রোকেয়ার কথা শুনে আমি আজকে চরম অবাক হয়ে গেলাম। ওর গলার সুর আর কথা বলার ধরন একদম বদলে গেছে। আমি একটু চোখ বড় করে বললাম, আজকে তোমার কি হয়েছেটা কি রোকেয়া? এমন সব আবল তাবল কথা বলছে কেন? আর আমি বাইরে থেকে খেয়ে এসেছি মানে? কি খেয়েছি আমি? আসলে সুমাইয়াকে নিয়ে রেস্টুরেন্টে গিয়ে খেয়েছিলাম বটে, তবে তাতে তো আর পেট ভরেনি। রোকেয়া এখন উত্তেজনা না দেখে সোজা আমার চোখের দিকে তাকালো। সেই চোখে আজ কোনো ভয় বা মায়া ছিল না। ও ধীরে বলল, তোমাকে কালকে 15,000 টাকা দিলাম বাজার করার জন্য। কোথায় সেই বাজার? ঘরে আর কিছুই ছিল না, তাই 3টি ডিম ছিল, সেটাই ভেজে রেখেছে আমাদের 3 জনের জন্য। রোকেয়ার এই সোজা প্রশ্নের মুখে পড়ে আমার পেটের ভেতর পানি যেন শুকিয়ে গেল। হায় আল্লাহ, বাজার করবে কিভাবে? গতকাল শপিং মলে সুমাইয়াকে 12,000 টাকার শাড়ি কিনে দিয়েছি, আর আজকে সুমাইয়ের পেছনে রেস্টুরেন্টে 1,000 টাকা উড়িয়েছি। বাকি যে 1-2 হাজার টাকা আছে তা দিয়ে বাকি খরচ চালানোই অসম্ভব। বাজার করার মতো টাকা তো আমার পকেটে আর অবশিষ্ট নেই। আমি কিছু বলার আগে রোকেয়া ঠান্ডা গলায় বলল, আমি সকালে বাজারে একটা বড় লিস্ট করে রাখবো। কাল সকালে অফিসে যাওয়ার আগে আমাকে সব জিনিস এনে দেবে। আর টাকা তো তোমাকে আগেই দিয়েছি, তাই বাজার করতে কোনো সমস্যা হওয়ার কথা না। কথাটা বলে রোকেয়া ঘুরে ঘরের দিকে চলে গেল। আমি ডাইনিং টেবিলের চেয়ারে এক প্রকার ধপ করে বসে পড়লাম। মাথাটা একদম কাজ করা বন্ধ করে দিল। পকেটে টাকা নেই, ঘরে বাজার নেই, আর ওদিকে রোকেয়াও যেন কেমন একটা অচেনা রূপ ধারণ করেছে। পকেটের ফাঁকা অবস্থা আর রোকেয়ার এই নতুন চেহারার সামনে দাঁড়িয়ে আমার অহংকারে মাথাটা এক নিমিষে শূন্য হয়ে গেল।
টেবিল থেকে উঠে মাথা নিচু করে ঘরে চলে আসলাম। মনে হচ্ছিল মাথায় ভেতর হাজারটা চিন্তা একসাথে হাতুড়ি পিটেছে। রোকেয়া বাচ্চাদের খাইয়ে ঘুম পাড়াতে রুমে এলো। আমি দ্রুত মুখের ওপর কাঁথা টেনে খাটে শুয়ে পড়া ভান করলাম, যেন কোনো কথা বলতে না হয়। অন্ধকারের মধ্যে পকেট থেকে মোবাইলটা বের করে ডাটা অন করতে লাগলাম। সুমায়া মেসেজ দিয়েছে, আজকের দিনটা দারুণ ছিল শাহেদ, শাড়িটার জন্য থ্যাঙ্কস অ্যাগেইন। অন্যদিন হলে এই মেসেজ দেখে আমার মুখের আনন্দ হাসি ফুটে উঠত, কিন্তু আজ মনটা কেমন যেন তিতা হয়ে গেল। মেসেজের কোনো উত্তর দেওয়ার বিন্দুমাত্র ইচ্ছে হলো না। আমার মাথায় তখন একটাই দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছিল, কাল সকালে রোকেয়া যখন বাজার চাইবে আমি কী জবাব দেব। পকেটে যে টাকা আছে সেই টাকায় বাজার হবে না। সারা রাত বিছানা এপাশ ওপাশ করে কেটে গেল, চোখে এক ফোঁটা ঘুম এলো না। সকালে ঘুরুতে 7:30 বাজার পরও আমি ইচ্ছে করে শুয়ে রইলাম। ভাবলাম অসুস্থতার ভান করে পড়ে থাকলে হয়তো রোকেয়া আজ বাজারে কথা বলবে না। কিন্তু রোকেয়া ঘরে ঢুকে একদম সরাসরি আমার খাটের পাশে এসে দাঁড়ালো। ওর হাতে একটা সাদা কাগজ। ও বেশ কড়া গলায় বলল, কী হলো, এখনও শুয়ে আছো কেন? বাজারে যাবে কখন আর অফিসে যাবে কখন? আমি চোখ দুটো আধবোজা করে একটু গোঙানির শব্দ করে বললাম, আসলে শরীরটা খুব খারাপ লাগছে রোকেয়া, মাথাটা কেমন যেন ঝিমঝিম করছে। তুমি বাজারের লিস্টটা রেখে দাও, আমি বিকেলে অফিস থেকে আসার সময় বাজার নিয়ে একবার বাসায় ফিরব। রোকেয়া আমার মুখের দিকে কয়েক সেকেন্ড স্থির দৃষ্টিতে তাকালো, তারপর লিস্টের কাগজটা টেবিলের ওপর আমার সেই রাজকীয় ঘড়িটার নিচে গুঁজে দিয়ে শান্ত গলায় বলল, ঠিক আছে, শরীর খারাপ হলে জোর করার দরকার নেই, অফিস থেকে আসার সময় নিয়ে এসো। তবে বাজার আমি আজকে চাই। ঘরে কিচ্ছু নেই। আমি শুকনো মুখে ঢোক গিলে বললাম, ঠিক আছে, তুমি দরকার হয় পাশের দোকান থেকে ডিম কিছু এনে রাত পর্যন্ত চালিয়ে নিও। রোকেয়া কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে গেল। ও চলে যেতে আমি কাগজটা হাতে নিয়ে খুললাম। তেল, পেঁয়াজ, মাছ থেকে শুরু করে সব বলেছে, আর বাচ্চার দুধ, সব মিলে মিনিমাম 5 থেকে 6 হাজার টাকার বাজার। লিস্টটা দেখে আমার কপাল দিয়ে ঘাম ছুটতে লাগলো। সকাল থেকে এক কাপ চা না খেয়ে সোজা অফিসের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। নাস্তার টেবিলে বসার সাহস হলো না। আজ রাস্তায় চলার সময়, বাসে ওঠার সময় আমার মনে কোনো ফুটানি ছিল না। অফিসে ঢুকে ডেস্কে বসলাম বটে, কিন্তু সুমাইয়ার দিকে চোখ পড়ার পরে মনের ভিতর কোনো ফিলিংস এলো না। প্রতিদিন যে মেয়েটাকে দেখে আমার বুক গর্বে ফুলে উঠত, আজ তাকে দেখেও আমার মাথায় শুধু টাকার চিন্তাই ঘুরছিল। বিকেলে খালি পকেটে বাজার করব কিভাবে, কার কাছে হাত পাতব? লিস্টের এতগুলো টাকা জোগাড় করার কোনো রাস্তা পাচ্ছিলাম না। মাস শেষের দিকে পরিচিত সবারই পকেটে টানাটানি, তার লাঞ্চ টাইম কোনো উপায় না পেয়ে বাধ্য হয়ে করিম ভাইয়ের টেবিলের কাছে গেলাম। চারপাশে কেউ নেই দেখে গলাটা নিচু করে বললাম, করিম ভাই, হাতটা একদম খালি, জরুরি দরকার, 5,000 টাকা ধার দিতে পারবেন? বেতন পেলেই শোধ করে দেব। করিম ভাই তার মোটা ভ্রুটা একটু ঘুরিয়ে বেশ অবাক হয়ে আমার দিকে তাকালেন, তারপর একটু বাঁকা হেসে বললেন, কি বলেন শাহিদ ভাই, কালকেও না দেখলাম পকেট ভর্তি টাকা নিয়ে সুমাইয়া ম্যাডামকে দামি শাড়ি কিনে দিলেন, রেস্টুরেন্টে গিয়ে রাজকীয় খাওয়ালেন, আজকে আবার আপনার পকেট টান পড়ল কিভাবে? টাকা উড়ে যায় নাকি? করিম ভাইয়ের মুখ থেকে এমন খোঁচা মারা কথা শুনে আমার মুখটা এক মুহূর্তে ছোট হয়ে গেল। অপমানে গাল দুটি লাল হয়ে উঠল। আমি নিজেকে সামলে নিয়ে বললাম, ভাই, টাকা থাকলে দেন, না থাকলে আর লজ্জা দিয়েন না। করিম ভাই এখন গম্ভীর হয়ে বললেন, আরে ভাই, রাগ করছেন কেন? মাস শেষের দিকে সত্যি বলতে আমার পকেটও টানাটানি। এখন 5,000 টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব না। তবে একটা বুদ্ধি দিতে পারি, সুমাইয়া ম্যাডামের সাথে তো আপনার খুব ভালো খাতির, ওনার কাছে চেয়ে দেখতে পারেন, উনি নিশ্চয়ই আপনাকে ফিরিয়ে দেবেন না। করিম ভাইয়ের কথা শুনে আমার গায়ে যেন আগুন ধরে গেল। সুমাইয়ার কাছে গিয়ে টাকা চাইব? যে মেয়েটার সামনে নিজের কোটিপতি আর বিশাল দরদি পুরুষ হিসাবে জাহির করেছি, তার কাছে বাজার করার জন্য টাকা চাইব? তাতে তো আমার প্রেস্টিজ আর ব্যক্তিত্ব 12টা বেজে যাবে। আমি তার করিম ভাইয়ের সামনে এক মুহূর্তে না দাঁড়িয়ে হন হন করে সেখান থেকে চলে আসলাম। বিকেলে অফিস ছুটি হওয়ার পর সুমাইয়া হাসি মুখে বলল, শাহেদ সাহেব, চলুন আজকে একসাথে কোথাও চা খাই। আমি খুব কষ্ট করে মুখে হাসি ধরে রেখে বললাম,
আজ না সুমাইয়া, একটু জরুরি কাজ আছে, তাড়াতাড়ি বাসায় ফিরতে হবে। সুমাইয়া একটু মুখ হাঁড়ি করে চলে গেল। আমি সোজা বাজারের দিকে পা বাড়ালাম। পকেটে থাকা শেষ সম্বল আর মানি ব্যাগের কোনায় পড়ে থাকা কয়েকশো টাকা এক করে দেখলাম মাত্র 650 টাকা আছে। সেই টাকা দিয়ে অনেক হিসাব নিকাশ করে 1 কেজি মসুর ডাল, ডিম আর বাচ্চাদের জন্য সামান্য লুডুস কিনলাম। রোকেয়ার দেওয়া বিশাল লিস্টের বাকি কোনো কিছুই কেনা সম্ভব হলো না। বাসায় ফিরতে ফিরতে আমার পা দুটো যেন শিরায় মতো ভারী হয়ে আসছিল। এক বুক আতঙ্ক আর অপরাধবোধ নিয়ে দরজা নক করলাম। রোকেয়া দরজা খুলতেই আমি অসুস্থ হওয়ার ভান করে মাথায় হাত দিয়ে ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকতেই আমার 6 বছরের মেয়েটা দৌড়ে এসে আমার পা জড়িয়ে ধরল। আধো আধো গলায় বলল, বাবা, কালকেও কিছু আনোনি, আজ আমার জন্য কি এনেছো? মেয়েটার নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে আমার বুকের ভেতরের কলিজাটা যেন মোচড় দিয়ে উঠল। যে মেয়েকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, আজ পকেট টাকা না থাকায় তার জন্য সামান্য একটা লজেন্সও আনতে পারিনি। আমি খুব মন খারাপ করে ওর মাথায় হাত রেখে বললাম, আজও আনতে পারিনি রে মা, কালকে নিশ্চয় নিয়ে আসবো। মেয়েটা মন খারাপ করে চলে গেল। ঠিক তখনই রোকেয়া আমার সামনে এসে দাঁড়ালো। আমার হাতে সেই ছোট্ট বাজারের ব্যাগটার দিকে তাকালো, যেখানে শুধু ডিম, এক পোতলা ডাল আর একটা লুডুসের প্যাকেট উকি দিচ্ছে। রোকেয়া ব্যাগটার দিকে এক নজর তাকিয়ে শক্ত গলায় বলল, বাকি বাজার কই? আমি অপরাধীর মতো মাথা নিচু করে চুপচাপ রইলাম। জীবনে এই প্রথমবার রোকেয়ার মুখোমুখি হতে গিয়ে আমার বুকের ভেতরটা ভয়ে কেঁপে উঠছে। যে মেয়েকে এতদিন থেবড়া, সাধারণ আর অবহেলা প্রার্থী মনে করতাম, তার এই শান্ত রূপের সামনে আজ নিজেকে ভীষণ ছোট আর অক্ষম মনে হচ্ছিল। রোকেয়া আবার এক ধাপ এগিয়ে এসে কঠিন গলায় বলল, কি হলো, কথা বলছো না কেন? 2 দিন আগে তোমাকে 15,000 টাকা দিলাম, সকালে একটা বাজারের লিস্ট দিলাম, আর তুমি আনলে ডিম আর ডাল। আমার দেওয়া বাকি টাকাগুলো কোথায় গেল? রোকেয়ার মুখে এই মারাত্মক প্রশ্নটা শুনে আমার মাথার ভেতর সমস্ত বুদ্ধি লোপ পেয়ে গেল। আমি কি উত্তর দেব? কিভাবে নিজের চুরি আর অন্যায় ঢাকা দেব, তা ভেবে পুরো দিশেহারা হয়ে দাঁড়িয়ে রইলাম। গল্পের নাম অন্ধরূপের অজ্ঞ, পর্ব 3। লেখক দ্য স্টোরি হ্যাভেন, শাহেদ খান। চলবে। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ আমার পাশে থাকার জন্য। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।